সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের মাঝে আবার চলে এলাম আমি জাইদ, সাথে নিয়ে এলাম এক পশলা বৃষ্টির পরবর্তী পর্ব। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। দুহাটুর বাজে মুখ গুজে বসে আছি। স্নিগ্ধ দূরের চেহারাটায় বসে আছে। অপেক্ষার প্রহর কাটছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। জানি না কেন এত অধীর আগ্রহে বিকেলের অপেক্ষা করছি। কোন সত্যির মুখোমুখি হব আমি এটাও জানি না, তবু ওদের আগ্রহে অপেক্ষা করছি। আমার মন বলছে স্নিগ্ধ কোনো অন্যায় করতে পারে না, আর স্নিগ্ধ শুধুই আমায় ভালোবাসে। স্নিগ্ধ বলল, চারু। স্নিগ্ধ আমার পাশে বসে আমার মাথায় একটা হাত রাখলো। মুখ তুলে ওর দিকে তাকালাম। স্নিগ্ধ বলল, খেয়ে নাও প্লিজ। খাবার না খেলে ওষুধ খাবে কি করে? বিকেল হয়ে যাচ্ছে। আমি বললাম, বিকেলের অপেক্ষাই তো করছি। স্নিগ্ধ বলল, হ্যাঁ অপেক্ষা করো, কিন্তু ওষুধ তো খেতে হবে নাকি? আমি বললাম, আমার খেতে ইচ্ছে করছে না। স্নিগ্ধ বলল, চারু, আমাকে জোর করতে বাধ্য করো না। স্নিগ্ধের দিকে বড় কুচকে চোখ বড় বড় করে তাকালাম। স্নিগ্ধ বলল, এভাবে তাকালে আমি ভয় পাবো নাকি? বলে যেও না, আমি তোমার হাজব্যান্ড। আমি চাইলেই জোর করে। আমি বললাম, অধিকার কাটাচ্ছ? স্নিগ্ধ বলল, তুমি বাধ্য করছো। আমি বললাম, খাবো না। কি করবে তুমি? স্নিগ্ধ বলল, জোর করে খাওয়াবো, তবে বকা দিয়ে নয়, আদর দিয়ে। ওর উপর এই মুহূর্তে রাগ করতে ইচ্ছে হচ্ছে না, তাই আবারও হাঁটুর বাজে মুখ গুজে দিলাম। কিছুক্ষণ পর কি হবে বা কি হতে চলেছে এটাই ভেবে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। খাবার যেন গলা দিয়ে নামবে না, মনে হচ্ছে খুব অস্বস্তি লাগছে। স্নিগ্ধ বলল, চারু না। স্নিগ্ধের কথা শুনে ওর দিকে তাকালাম। এক লোকমা খাবার এগিয়ে দিয়েছে আমার দিকে। খাবারটা খেয়ে নিলে আমি তোমায় বলে দেব বিকেলে কি হতে চলেছে। আমি বললাম, সত্যি? স্নিগ্ধ বলল, আমি বললাম, আগে বলো। স্নিগ্ধ বলল, আগে খাবার। চুপচাপ খেয়ে নিচ্ছি। স্নিগ্ধ যদি পরে না বলেও ওকে। স্নিগ্ধ বলল, কি ভাবছো? আমি বললাম, কিচ্ছু না। স্নিগ্ধ বলল, তুমি না আমাকে ভালোবাসো? একবারও তো খাবার খেতে বলোনি। গতকাল দুপুরে খেয়েছিলাম আর কিচ্ছু। আমি বললাম, কেন? রূপসার লিপস্টিকে পেট ভরেনি? স্নিগ্ধকর মুখটা মলিন হয়ে গেল। সত্যিও কিছু খাইনি, আমিও যে কি। আমি বললাম, খেয়ে নাও। স্নিগ্ধ চুপ করে রইল। আমি বললাম, না হলে আমি আর খাবো না। স্নিগ্ধ চুপচাপ খাবার মুখে দিল। আমাকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। এই স্নিগ্ধকে বোঝা বড় করছে। আমার জন্য না খেয়ে আছে, আবার রূপসার সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছে। স্নিগ্ধ বলল, কি দেখছো এভাবে? আমি বললাম, কিচ্ছু না। স্নিগ্ধকে কিভাবে বোঝায় আমার মন কি চাইছে। আমার মন যে আজ আমার অজান্তেই চাইছে স্নিগ্ধ যেন নির্দোষ হয়। সব সত্যির সাথে এটাও যেন সত্যি হয় যে স্নিগ্ধ শুধু আমায় ভালোবাসে। আম্মু বলল, চারু। স্নিগ্ধ আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল, হঠাৎ আম্মুর কণ্ঠ শুনতে পেলাম। আম্মু দরজায় দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ বলল, মা, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসুন। আম্মু বলল, দেখছি আমার মেয়েটা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন আবার। আমি বললাম, আম্মু এসব থাক না, তুমি আমার কাছে আসো, কতদিন তোমার কাঁধে মাথা রাখি না। আম্মু এসে আমার কাছে বসলো। আমি আম্মুর কাঁধে মাথা রাখলাম। স্নিগ্ধ অপরাধীর মতো দৌড়ে দাঁড়িয়ে আছে। আম্মু বলল, এখন কেমন লাগছে মা? আমি বললাম, ভালো। আম্মু বলল, এমন পাগলামো কেউ করে? পাগলি মেয়ে, স্বামীর ভালোবাসা না পেলে নিজেকে শেষ করে দিতে হয়। আমরা বুঝি কেউ না? হাত কাটার আগে আমাদের কথা মনে পড়েনি? আমি বললাম, সরি আম্মু। আম্মু বলল, হয়েছে, আর আল্লাহ দেখাতে হবে না। আমি বললাম, তুমি একা এসেছো? আম্মু বলল, তোর আব্বু বলেছিল তুই অসুস্থ, তবুও মন মানছিল না, তাই আব্বুকে নিয়ে এসেছে। আমি বললাম, আলো তো তাহলে বাসায় একা আছে। আম্মু বলল, তোর আব্বুকে আবার পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, আব্বুকে খুব জ্বালা হচ্ছে তাই না? আম্মু বললাম, তুই যে আমাকে জ্বালাস। কিছু না বলে আম্মুকে জড়িয়ে দাঁড়ালাম। স্নিগ্ধর চোখে ও আমাদের মা মেয়েদেরকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আম্মু বলল, আর কখনো এমন পাগলামি করবি না, বুঝেছিস? সুখ দুঃখ মিলেই জীবন। জীবনের বারবার জ্বর আসবে, তাই বলে পরাজয় মেনে নিতে নেই। আত্মহত্যা কখনোই কোনো কিছুর সমাধান হয় না। আমি নিশ্চুপ রইলাম। আম্মু বলল, তোদের তো আমি ছোটবেলা থেকেই নামাজ শিখিয়েছি। কি শিখেছিস? আত্মহত্যা করে জাহান্নামে যাওয়া? আমি বললাম, সরি আম্মু, এমন বলার কখন হবে না। আম্মু বললো, ঠিক সময় হসপিটালে না আনতে পারলে এই সরিটুকু বলার সুযোগও পেতিস না। তখন আল্লাহকে সরি বলতে পারতি। তখন যে আমার কি হয়েছিল, কি ভুল করতে যাচ্ছিলাম আমি। আত্মহত্যার মতো পাপ কাজ কেউ করে নাকি?
আম্মু বলল, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো বলতো মা? ওদের কি? ওরা ওদের ছেলেকে আবার বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসতো, কিন্তু আমি তোকে কোথায় পেতাম? তাছাড়া যে ছেলে তোর ভালোবাসার মূল্য দেয় না, তার জন্য আত্মহত্যা করতে চেয়েছিলি কেন? তাকে তো তোর দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল। স্নিগ্ধের দিকে তাকালাম, ও মাথা নিচু করে দাঁড়িয়ে আম্মুর কথাগুলো শুনছে। আম্মু বলল, তাছাড়া তোর মতো মেয়েকে যে বড্ড ভালোবাসতে পারে না, তার চেয়ে বড় অবাকা আর দুটো নেই। তুই তো আমার লক্ষ্মী মেয়ে। আম্মু আমার কপালে চুমু দিলেন। আম্মু বলল, আমি ভাবছি তোকে হসপিটাল থেকে একেবারে বাসায় নিয়ে যাব। আমি বললাম, কিন্তু আম্মু। স্নিগ্ধ বলল, মা, এটা করা ঠিক হবে? আম্মু বলল, তাহলে কোনটা ঠিক হবে? তোমার কাছে আবার পাঠাবো আর মেয়েটাকে, আর তুমি আবার? স্নিগ্ধ বলল, মানুষ কি এক ভুল বারবার করে মা? আম্মু বলল, যে ছেলে বউ রেখে অন্য মেয়ের সাথে ফার্স্ট করে, তাকে ভরসা করা কিসে? স্নিগ্ধকে ইশারা চুপ থাকতে বললাম। আম্মু আমার টেনশনে খুব রেগে আছে, তাই এই মুহূর্তে আম্মুকে যাই বলি না কেন, আম্মুর আগে আরো রেগে যাবে। স্নিগ্ধ বলেছিল বিকেল হবে সেটা বলবে, কিন্তু আম্মুর জন্য তো স্নিগ্ধকে জিজ্ঞাসা করতে পারছে। আম্মু বললো, ওষুধ খেয়েছিস, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। আমি বললাম, ঘুম আসবে না আম্মু। আচ্ছা স্নিগ্ধ, আমি আজ বাড়ি ফিরে গেলে হয় না? আমি তো অসুস্থ আছি এখন, আমার এখানে একদম ভালো লাগছে না। স্নিগ্ধ বলল, ডক্টর যখন বলেছে আগামীকাল যেতে, তাহলে আগামীকালে ভালো। তাছাড়া তোমার হাতে কিন্তু এখনো ব্যথা হয়। এটা তো সত্যি, হাতে খুব ব্যথা হয়। থাক, কষ্ট করে আজকের রাতটুকু থাকে। চুপচাপ দু চোখ বুজে শুয়েছিলাম। কখন যে চোখে ঘুম এসেছিল বুঝতেই পারিনি। হঠাৎ আম্মুর চেঁচামেচিতে ঘুম ভাঙল। আম্মু কার উপর এতভাবে চেঁচাচ্ছে? চোখ খুলে রূপসাকে দেখে চমকে উঠলাম। এই মেয়ে এখানে কি করছে? আম্মুকে খুব বকাবকি করছে। পাশে নিলয় আর স্নিগ্ধ দাঁড়ানো। আমি বললাম, আম্মু কি হয়েছে? আমার ডাক শুনে আম্মু এসে আমার পাশে বসলো। আম্মু বললো, এই মেয়ে তোর এই অবস্থার জন্য দায়ী। আবার নাকি ও তোকে দেখতে এসেছে। আমি বললাম, তাই বলে এইভাবে চেঁচামেচি করবে? চুপ থাকো। স্নিগ্ধ বলল, চারু আসলে। নিলয় বলল, আমি বলছি ভাইয়া, ভাবি বলেছিলাম না, সত্যিটা তোমার সামনে প্রকাশ করো। রূপসাই সব সত্যি তোমাকে বলবে। আমি বললাম, কোন সত্যি? রূপসা বলল, সবচেয়ে বড় সত্যি, স্নিগ্ধকে আমার নয়, তোমাকে ভালোবাসে। স্নিগ্ধর দিকে তাকালাম। এটাই কি সত্যি? আমার মধ্যে এই কথাটাই শুনতে চেয়েছিলাম। রূপসা বলল, আমাদের মধ্যে প্রায় 1.5 বছর রিলেশন ছিল, কিন্তু সেটার সমাপ্তি হয় আজ থেকে প্রায় 2 বছর আগে। 2 বছর আগে আমার বিয়ে হয়ে যায়। আমি বিবাহিতা। আমি বললাম, তুমি বিবাহিতা, তবু স্নিগ্ধের সাথে? রূপসা বলল, টাকার লোভে স্নিগ্ধকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু টাকা আমাকে সুখী করতে পারেনি। আমি আবারও স্নিগ্ধর কাছে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু স্নিগ্ধ বলে ও তোমায় ভালোবাসে। স্নিগ্ধর মন থেকে তোমাকে বলিয়ে দিতে পারবো ভেবেছিলাম, কিন্তু পারিনি। আর যখন দেখেছি স্নিগ্ধ তোমাকে বিয়ে করে নিচ্ছে, তখন ওকে আমি ব্ল্যাকমেল করতে শুরু করি। স্নিগ্ধ বিয়েটা করতে চায়নি আমার ভয়ে, কিন্তু বড় মার জন্য বিয়েটা ওকে করতে হয়। বিয়ের পরও আমি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করি, আর তাই ও তোমার সাথে এমন ব্যবহার করে। গতকাল যখন আমি ওকে কিস করেছিলাম, তখন ও চাইলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারত, কিন্তু ও তা করেনি, কারণ ওকে আমি ব্ল্যাকমেলই করেছিলাম। আর এমন এক জিনিস নিয়ে আমি ওকে ভয় দেখিয়েছি, যে ভয়ে পেয়ে আমার সব কথা শুনতে বাধ্য হয়েছে। আমি বললাম, কিন্তু কি এমন নিয়ে ব্ল্যাকমেল করেছিলেন যে স্নিগ্ধ কাউকে বলতে পারছিল না, আবার তোমার সব কথা মেনে নিচ্ছিল? নীলা বলল, এটা আমাদের পারিবারিক বিষয়, এটা না হয় তোমার অজানাই থাকুক। ভাবি, আমি চাই না আমাদের এই পারিবারিক বিষয় নিয়ে ভেবে তুমি কষ্ট পাও। আমরা যা ভুলে যেতে চাই তা তোমাকে বলে লাভ কি? আমি বললাম, রূপসা বলল, আমি তো সব সত্যিই বলে দিলাম, এবার স্নিগ্ধকে ক্ষমা করে দাও। আমি বললাম, কিন্তু গতকাল অবধি যে তুমি স্নিগ্ধকে ব্ল্যাকমেল করে যাচ্ছিলে, সেই তুমি আজ হঠাৎ সব সত্যি কেন বলছো? আমার কথা শুনে রূপসা মৃদু হাসলো। রূপসা বলল, স্নিগ্ধকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে আমার এতটুকুও কষ্ট হয়নি, কারণ আমি জানতাম না সত্যিকারের ভালোবাসা কি। তোমার ভালোবাসা দেখে বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা কি। স্নিগ্ধের জন্য তুমি সুইসাইড করতে চেয়েছিলে। এতটা ভালো কাউকে বাসা যায়, তোমাকে না দেখলে জানতাম না। তোমাদের এই ভালোবাসায় আমি আর দেয়াল হয়ে থাকতে চাই না। আমায় ক্ষমা করে দিও। স্নিগ্ধ আমার ব্ল্যাকমেলের শিকার ছিল, ওর কোনো দোষ নেই, ওকে ক্ষমা করে দিও। আমি বললাম, রুষা বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই দোয়া করি, আসছি। রুষা চলে গেল।
রূপসা আজ হঠাৎ সব সত্যি কেন বলল? নিলয় কি এমন করেছে যার জন্য রূপসা নিজে এসে সব সত্যি বলে দিয়েছে? আর রূপসা কি নিয়ে স্নিগ্ধকে ব্ল্যাকমেল? স্নিগ্ধ বলল, মা এবার তো আমাকে ক্ষমা করবেন নাকি? সব তো শুনেছেন, আমি চারুকে ঠকাইনি মা, আমি ভয় পেয়ে। মা বলল, কিসের ভয় সেটা কিন্তু বলুন। নীলে বলল, আন্টি সব পরিবারেরই কিছু ঝামেলা থেকে থাকে, তবে আমাদের পরিবারের ঝামেলাটা অন্যরকম। এসব কারো সামনে বলতে চাই না, কারণ আমরা সবাই এসব বলতে চাই। আর ভাবি আমাদের পরিবারের নতুন সদস্য, ভাবিকে এসব ঝামেলায় জড়াতে চাচ্ছি না। মা বলল, ঠিক আছে চারু, তো শুনেছিস, এবার স্নিগ্ধ বাবাকে ক্ষমা করে দে। আমি বললাম, নিলয় বলল, আন্টি আপনি কি হসপিটালে থাকবেন আজ? আম্মু বলল, না বাবা, আলো বাসায় আছে, যেতে হবে। নিলয় বলল, সন্ধ্যা নেমে আসছে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি, তারপর আমিও বাসায় চলে যাব। আম্মু বলল, কিন্তু আমার একটা অনুরোধ ছিল। স্নিগ্ধ বলল, কি মা? আম্মু বলল, সব তো মিটে গেল, চারু তুমি হসপিটাল থেকে আমাদের বাসায় চলো, দুদিন থেকে না হয় বাড়ি ফিরে আসলে। এই অবস্থায় চারু ওখানে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না। আমি বললাম, কিন্তু আম্মু মা মানবে না। নিলয় বলল, মানবি, আমি আম্মুকে বুঝিয়ে বলবো, আর আম্মু যদি শোনেন তুমি ভাইয়াকে ক্ষমা করে দিয়েছো আর দুদিন থেকে ফিরে আসবে, তাহলে কিচ্ছু বলবে না। আমি বললাম, ঠিক আছে। আম্মু বললো, তাহলে সকালে তোর আব্বু এসে তোকে নিয়ে যাবে। আমি বললাম, আচ্ছা। নিলয়ের আম্মু চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দু চোখ বন্ধ করলাম। এবার নিজেকে হালকা লাগছে। স্নিগ্ধ আমাকে ভালোবাসে, এই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এদিকে হাতে প্রচন্ড ব্যথা করছে, ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদি। আমার চোখ থেকে পানি পড়ছে দেখে স্নিগ্ধ ডক্টরকে ডেকে এনেছে। ডক্টর এসে আমার হাত ইঞ্জেকশন পোষ করে দিল। আমার চোখ থেকে পানি পড়ে গল গড়িয়ে বালিশ পড়ছে। ডক্টর বলল, আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে আর তখন ঘুমিয়ে পড়বে। স্নিগ্ধ বলল, ঠিক আছে ডক্টর। ডক্টর বলল, এই হাতটা বেশি নাড়াচাড়া করো না, বেশি জায়গায় কেটেছে তো তাই ব্যথা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডক্টর চলে যেতেই স্নিগ্ধ এসে আমার পাশে বসলো। আমার কপালে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি বললাম, কাঁদছো কেন? স্নিগ্ধ বলল, আমার জন্যই তো নিজের এই হাল করেছ, এখন কতটা কষ্ট পাচ্ছ। আমি বললাম, তোমার জন্য এমন করেছি, আমি কষ্ট পাচ্ছি, তার মানে তোমার এখন শান্তি পাওয়াটা উচিত। স্নিগ্ধ বলল, আমি শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। আমি বললাম, তাহলে যাও, এক পা শূন্যে উঠিয়ে আরেক পা ভর দিয়ে কান তরে দাঁড়িয়ে থাকো। স্নিগ্ধের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছি। হাতে এত ব্যথা করছে তবু দুষ্টুমি করে যাচ্ছি। আমি বললাম, দুষ্টুমি করার সুযোগ দিয়েছি নাকি? এখন থেকে আমার দুষ্টুমি সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। স্নিগ্ধ বলল, আমিও তো তোমাকে ভালোবাসার সত্ত্বেও ভালোবাসি বলতে পারিনি, এত কাছে ছিলে তবু একটুখানি আদর করতে পারি। এবার তুমিও প্রস্তুত হয়ে যাও আমারা। আমি বললাম, তুমি না। স্নিগ্ধ বলল, লজ্জা পেলে তোমার গাল দুটো লাল হয়ে যায়, আর তোমাকে দেখতো তখন খুব মায়াবী লাগে। লজ্জায় স্নিগ্ধের ভোকে মুখ গুজে দিলাম। স্নিগ্ধ আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। স্নিগ্ধ বলল, চারু তুমি সত্যি আমায় ক্ষমা করে দিয়েছো তো? আমি বললাম, কিন্তু রূপসা তোমাকে কি নিয়ে ব্ল্যাকমেল করেছিল বললে না তো? আমার কাছে লুকানোর কি আছে? স্নিগ্ধ কিছু বলছে না দেখে ওর দিকে তাকালাম। স্নিগ্ধ আনমনা হয়ে আমার চুলে বিলি কাটি দিচ্ছে আর কি যেন ভাবছে। হঠাৎ স্নিগ্ধর চোখ থেকে দুটা পানি টপ করে এসে আমার উপর পড়ল। আশ্চর্য, স্নিগ্ধ কাঁদছে কেন? আমি বললাম, বলতে না চাইলে বলো না, কিন্তু কান্না করছো কেন? আমি আর কখনো এসব জানতে চাইবো না। তুমি আমাকে ভালোবাসো, এটাই সবচেয়ে বড় সত্যি আমার কাছে, আর কিছু জানতে চাইনি আমি। স্নিগ্ধ আমার মাথাটা ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। স্নিগ্ধ ফুপিয়ে ফুপিয়ে কাছে, আমি সেটা বুঝতে পারছি কিন্তু বাধা দিলাম না। কাঁদলে হয়তো ওর মন হালকা হবে, কিন্তু ওরা সবাইকে লুকাচ্ছে, সবাইকে ভুলে যেতে চায়। আর রূপসা কেন হঠাৎ নিজে এসেই সব সত্যি বলল? নিলয় বলেছিল এটা ওদের পারিবারিক ঝামেলা। আচ্ছা, রূপসা কি ওদের পরিবারের কেউ হতে পারে? কারণ রূপসা তো মাকে বড় মা বলে ডাকছিল। কিন্তু যতই আমার থেকে সবকিছু লুকাক না কেন, আমি সবকিছু জেনে জানবো, আর সেটা সুস্থ হওয়ার পরে। ঘড়ির কাঁটায় বাজে কটা জানি না, রাত হয়েছে নাকি সকাল হয়ে গিয়েছে কিছুই বুঝতে পারছি না। আড়মোড় দিয়ে পাশ ফিরে তাকাতে দেখি স্নিগ্ধ চেয়ারে বসে মোবাইল টিপছে। আমার নড়াচড়া বুঝতে পড়ে হাসি মুখে সে আমার পাশে বসলো।
স্নিগ্ধ বলল, ঘুম ভেঙেছে ম্যাডাম? স্নিগ্ধের বুকে মাথা চেকিয়ে কখন যে ঘুমিয়েছি বুঝতেই পারিনি। অবশ্যই হাতে ব্যথা কমেছিল বলেই ঘুম ধরেছিল। আমি বললাম, গুড মর্নিং। স্নিগ্ধ বলল, রাত 10টা 25 বাজে। আমি বললাম, কি? স্নিগ্ধ বলল, হ্যাঁ। স্নিগ্ধ হাসতে হাসতে খাবার নিয়ে আসলো। স্নিগ্ধ বলল, খাবার খেয়ে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়ো। কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। আমি বললাম, তুমি খেয়েছো? স্নিগ্ধ বলল, না, খাবো। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। আদর্শ হয়ে শুয়ে স্নিগ্ধের মোবাইল টিপছি, আর স্নিগ্ধ খাচ্ছে। স্নিগ্ধ বলল, মোবাইল রেখে ঘুমিয়ে পড়ো। আমি বললাম, মাত্র তো ঘুম ভাঙলো, আবার ঘুমাবো? স্নিগ্ধ বলল, হ্যাঁ, তোমার এখন ঘুম খুব প্রয়োজন। আমি বললাম, আমার তো এখন ভালোবাসার খুব প্রয়োজন। স্নিগ্ধ বলল, বিড়বিড় করে কি বলছো? আমি বললাম, কিচ্ছু না। স্নিগ্ধর দিকে তাকিয়ে মুচকে হাসলাম। স্নিগ্ধ খেয়ে এসে আমার পাশে বসলো আর মোবাইলটা আমার হাত থেকে নিয়ে রেখে দিল। স্নিগ্ধ বলল, বিড়বিড় করে কি যেন বলছিলে, তোমার এখন ভালোবাসার প্রয়োজন। স্নিগ্ধ শুনে বলেছে? আমি তো আসতে বলেছিলাম। স্নিগ্ধ বলল, সুস্থ হয়ে ওঠার সুযোগটুকু দাও, তারপর তোমায় এত ভালোবাসবো আর আদর করবো। স্নিগ্ধ আমার চোখে গালে নাকে ওর নাক খসছে। আমি দু চোখ বুজে ওর বুকে শার্ট খামচে ধরলাম। স্নিগ্ধ বলল, পরিস্থিতির কারণে যতটা দূরে সরে থাকতে হয়েছিল, তুমি সুস্থ হওয়ার পর ঠিক ততটাই তোমার কাছে যাও। বিয়েটা আবার করলে সবাই হাসবে, কিন্তু বাসর তো। বললাম, ধোয়া। স্নিগ্ধ ঠোঁটে আঙুল রেখে ওকে আটকে দিলাম। স্নিগ্ধ আমার দুগালে হাত রেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধের দু চোখে যেন অন্যরকম এক নেশা উপচে পড়ছে। স্নিগ্ধর এমন নেশা ভরা চোখে তাকানো দেখে দু চোখ বুঝে ফেললাম। স্নিগ্ধ আমার দু চোখে আলতো করে চুমু দিল আর আমাকে ওর বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। আজ আর স্নিগ্ধর বুকে মাথা রাখতে কোনো বাধা নেই। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সেরা সুখী মানুষ। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আজ আসি, দেখা হবে নতুন গল্পে। আল্লাহ হাফিজ।